টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমাদের আলোচনার বিষয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অনেক চড়াই উতরাই পেরিয়ে আগামী ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার 2টি ইউনিট থেকে মিলবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। এই বিদ্যুৎ দেশের মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিতে কি প্রভাব ফেলবে, এর কোনো ঝুঁকি আছে কিনা, থাকলে সেটির প্রভাব কেমন, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম। স্যার, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো। স্যার, আমি একটু শুরুতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আমরা তো স্যার এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা অনেক দিনের আমাদের এই প্রজেক্ট, এবং সেটা আগামী ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটা আমাদের আসলে একটা স্বপ্নের প্রকল্প। এই প্রকল্প কেন স্বপ্নের সেই কথাটাই একটু বলার চেষ্টা করছি। কারণ আপনারা জানেন, ভারত, পাকিস্তান ওরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে অনেকটা প্রতিষ্ঠিত। আমাদের এই দুইটা দেশ কিন্তু আমরা যেহেতু চারিদিকে তারা অবস্থান করছে, ভূ রাজনীতিতে তারা বিশেষ ভূমিকা রাখছে। তো এই কারণে আমি মনে করি যে বাংলাদেশ যেহেতু আমাদের বিদ্যুৎ সংকট আছে এবং এটাকে মোকাবেলা করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই বিদ্যুৎ সংকট মোকাবেলায় আমাদের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কারণ আমাদের যে জীবাশ্ম জ্বালানি যেগুলো থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, সেই জ্বালানি দিনে দিনে দাম বৃদ্ধি পাচ্ছে প্রথমত। আর এগুলো আসলে পরিবহনও একটা বড় ধরনের সমস্যা হচ্ছে, যেটা আমাদের পুরোপুরি জ্বালানির আমদানি নির্ভর হয়ে পড়ছে। তো এগুলো ব্যাপারে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে জ্বালানি আমদানির বিষয়ে। তো এইগুলি থেকে পরিত্রাণ পেতে হলে এবং পরিচ্ছন্ন জ্বালানি হওয়া একটা বড় বিষয়। তো যেহেতু পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প একটা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচিত এবং এই জ্বালানিগুলো দীর্ঘমেয়াদীতে আসলে রিফিল করতে হয়, পুনর্ভর্তি করতে হয়। এগুলি নিয়ে খুব একটা রাজনীতি তেমন নাই, কারণ এগুলো জ্বালানির দাম মোটামুটি বলা যেতে হলে স্থায়ী। এগুলো ভূ রাজনীতিতে তেমন কোনো একটা প্রভাব বিস্তার এখন পর্যন্ত করছে না। এই কারণে আমি মনে করি যে একটা উচ্চ প্রযুক্তি ঘন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য অর্থনৈতিক দিক দিয়ে, বিদ্যুৎ সংকট মোকাবেলার দিক দিয়ে, কর্মসংস্থানের দিক দিয়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একটা বিষয় যদি আপনার কাছে একটু জানতে চাই, ডিসেম্বরে তো পরীক্ষামূলকভাবে এটা চালু হবে। পুরোদমে চালু হতে আসলে এর মধ্যে আসলে বাংলাদেশকে আরো কি কি শর্ত পালন করতে হবে বা কি কি পরীক্ষাগুলো করতে হবে, সেই বিষয়টা যদি একটু আমাদেরকে জানান। এখন আসলে আমাদের যে প্রথম ইউনিটটা তো আসলে 2017 সালে এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এখন প্রায় 8.5 বছর চলছে এটার যে মূল নির্মাণ কাজ। তো আমরা আশা করেছিলাম এটা হয়তো 6 থেকে 7 বছরের মধ্যে এটা চালু হবে প্রথম ইউনিটটা, কিন্তু এখন তো প্রায় 8.5 বছর চলছে, আরো হয়তো কিছু সময় লাগবে। তো এটা যদি আমাদের খুব দ্রুতই চালু করা প্রয়োজন। তো চালু করতে যে আমাদের যে কিছু কর্মকাণ্ড পরিচালনা করা সম্পন্ন করতে হয়, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। একদিক দিলে নিরাপত্তার বিষয়গুলো, একটা হলো দক্ষ পরিচালনা কমিটি, ব্যবস্থাপনা কমিটি থাকা প্রয়োজন, জনবল থাকা প্রয়োজন, এবং অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা এখানে আছে। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, আমরা বলি হট টেস্ট, কোল্ড টেস্ট, এবং আরো অন্যান্য টারবাইন চলছে কিনা, জেনারেটর চলছে কিনা, বিদ্যুৎ পরিবহনের জন্য যে গ্রিডে সরবরাহ করার ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত হচ্ছে কিনা। এখানে শত শত হাজার হাজার পরীক্ষা নিরীক্ষা করতে হয়। ওই পরীক্ষা নিরীক্ষাগুলো করার পরে যখন এগুলো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত হবে, তখন কিন্তু জ্বালানি ভিতরে ঢুকাতে হয়। তো জ্বালানি ঢুকানোর অর্থ হলো সব পরীক্ষা নিরীক্ষা শেষ, নিরাপত্তার বিষয়টাও মোটামুটি নিশ্চিত করেছেন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এগুলো দেখাশোনা করে মূল্যায়ন করে এগুলো নিশ্চিত করেছেন। এটা করতে হবে, নিষেধা দিতে হবে। আরেকটা হলো এগুলো আবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক এগুলো অনুমোদন করতে হয়। তো এই অনুমোদন করার পরেই তারপরে কিন্তু জ্বালানি লোড করতে হয়। তো এই বিষয়গুলো একটু আমি জানি না, এখন এই মাস তো অক্টোবর শুরু হলো আজকে, তো অক্টোবর থেকে এই ডিসেম্বরে এই কাজগুলো শেষ করে জ্বালানি লোড করে এবং
পরীক্ষামূলক পরিচালনা করা একটু আমার মনে হচ্ছে যে একটু চ্যালেঞ্জিং এই বিষয়গুলো, কারণ এখানে অনেক কর্মযোগ্য রয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কর্তৃক একটা বিশেষজ্ঞ টিম এসেছিল। তারা বিভিন্ন নিরাপত্তার বিষয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারা একটা প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে অনেকগুলো বিষয়ে তারা এখানে তারা অ্যাড্রেস করেছেন। তো এগুলো সমাধান করে তারপরে জ্বালানি লোড করে পরীক্ষামূলক চালনা করা প্রয়োজন পড়বে। তা আমার মনে হয় যে এখনো কিছু অবকাঠামোগত উন্নয়নের কাজ বাকি আছে, আরো আরো পরীক্ষা নিরীক্ষা অনেক বাকি আছে। তারপরে জ্বালানি লোড করে ডিসেম্বরে পরীক্ষামূলক পরিচালনা করাটা কতটুকু মানে সম্ভব হবে সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। এটা প্রজেক্টের কর্তৃপক্ষে ভালোভাবে বলতে পারবেন। মানে এই বিষয়ে এখনো আপনার মধ্যে কিছুটা সংশয় আছে, কিন্তু যদি এটা পরীক্ষামূলকভাবে কাজ শুরু করে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA তারাও তো এসে এটা অবজার্ভ করবে, তাদের সার্টিফিকেটের পরেই কি এটা আমরা আসলে একবারে চূড়ান্ত ভাবে রান করতে পারবো? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর যে ভূমিকাটা কি, এক্ষেত্রে কিন্তু আসলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভূমিকা হলো তারা তারা পর্যবেক্ষণ করে, তারা সুপারিশ করে, এবং যেই সুপারিশগুলো মানে তারা করে সেগুলো বাস্তবায়ন করা কিন্তু যে দেশ নির্মাণ করে তাদের দায়িত্ব কর্তব্য। এবং সুপারিশগুলো বাস্তবায়ন না করে যদি কেউ পরীক্ষামূলক চালু করে এটা কিন্তু ওই দেশের দায়িত্ব বটে। কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সুপারিশ মধ্যে থাকে, তাদের কিন্তু অন্য কোনো আর কোনো তাদের সাংবিধানিক কোনো কাজ নেই। তাদের সাংবিধানিক কাজ নেই কারণ অনেকে এটা নিয়ে ভ্রান্ত ধারণা পোষণ করে যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা মনে হয় তারা পরতে তারা করবে, অনুমোদন দিবে। আসলে বিষয়টা তা নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা মূল ভূমিকাটা হলো কোনো দেশ যদি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায় তাদেরকে মানে অ্যাডভাইজারি সহযোগিতা দেওয়া। তারা সবসময় এটা করে থাকে, তারা প্রমোটিং রুলটা পালন করে। এক্ষেত্রে কোনো অন্য কোনো তার দায়িত্ব পালন করার কোনো সুযোগ নাই। তাদের একটা দায়িত্ব পালন করার সবচেয়ে ম্যান্ডেটরি দায়িত্বটা হচ্ছে হলো তারা ওই যে পরমাণু অস্ত্র বিস্তার রোধটা দেখা। এই বিষয়টাই তারা তাদের মূল দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। যেহেতু বাংলাদেশ IAEA এর সাথে শান্তিপূর্ণভাবে পরমাণু প্রযুক্তি ব্যবহার করার জন্য বদ্ধপরিকর এবং এটা সিগনেচারি কান্ট্রি, সেই ক্ষেত্রে বাংলাদেশ অন্য কোনো উদ্দেশ্যে পরমাণু প্রযুক্তি ব্যবহার করার কোনো সুযোগ নাই। শুধুমাত্র শান্তিপূর্ণ মানব কল্যাণ উন্নয়নে, আর্থসামাজিক উন্নয়নে, বিদ্যুৎ চাহিদা পূরণকল্পে এই কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহার করবে বলে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং সিগনেচারি কান্ট্রি। সুতরাং ওই জিনিসটা হলো পারমাণবিক জ্বালানি কতগুলো আনছে, তাদের এগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি হচ্ছে না, এগুলো মিসিং হচ্ছে কিনা সেইটার দেখভাল করার দায়িত্ব হলো বাংলাদেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার। সুতরাং আন্তর্জাতিক পরমাণু সংস্থা পরমাণু অস্ত্র বিস্তার রোধ বিষয়টাই খালি দেখবেন পুঙ্খানুপুঙ্খভাবে, মানে জ্বালানির হিসাবটা দেখবেন যাতে জ্বালানি অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার না করা হয়। অন্য কোনো উদ্দেশ্য মানে কোনো মানে পরমাণু অস্ত্র বিস্তার উদ্দেশ্যে যারা ব্যবহার করবে সেটাকে রোধ করা, সেটাকে চিহ্নিত করা, সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে সঠিক পথে রাখা, সেইটাই সাংবিধানিক দায়িত্ব। সেটাই তাদের দায়িত্ব যে আপনি যেটা বলছেন। তো আমরা তো এই পরীক্ষামূলকভাবে এটা তো প্রথম রিঅ্যাক্টর যেটা সেটা চালু হবে এবং সেটার মাধ্যমে 1200 মেগাওয়াটের মতো বিদ্যুৎ পাওয়া যাবে। পরবর্তীতে দ্বিতীয় রিঅ্যাক্টরটাও বোধহয় পরীক্ষামূলকভাবে চালু হবে এবং সেখান থেকে আরো 1200। তো সব মিলে প্রায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ যদি আমাদের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে, সেটা আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে কি প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? ইতিমধ্যে দেখেছেন যে রূপপুরকে কেন্দ্র করে এখানে যে ব্যবসা বাণিজ্যের একটা বিশাল বিস্তার ঘটেছে। তারপরে এখানে প্রায় আমার 2000 মতো লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এক, দ্বিতীয়ত হলো এখানে থেকে যদি আমরা মনে করেন 2400 বা 2000 মেগাওয়াট যদি বিদ্যুৎ জাতীয় যায়, তো সেখান থেকে কিন্তু তার মানে কি এটা সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হতো সেই জ্বালানি ব্যবহার করা লাগবে না। তার মানে হচ্ছে যে পরিবেশের যে বিপর্যয়ের কথা আমরা বারবার শিকার হচ্ছি বাংলাদেশ, সেটা থেকে কিন্তু অনেকটাই রেহাই পাবে। কারণ আপনারা জানেন জীবাশ্ম জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করার সবচেয়ে বেশি ঝুঁকি হলো এখানে কার্বন নির্গত হয়। তো সেই 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যে পরিমাণ কার্বন নির্গমন হতো অন্যান্য প্রচলিত বিদ্যুৎ কেন্দ্র হতে,
রূপপুর থেকে সেই পরিমাণ কার্বন নির্গমন হবে না। তার মানে এটা পরিবেশ সুরক্ষায় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো অর্থাৎ একটা হলো পরিবেশ সুরক্ষা, একটা হলো বিদ্যুৎ সংকট মোকাবেলা, আরেকটা হলো আর্থসামাজিক উন্নয়ন এবং ভূ রাজনীতিতে বিশেষ বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। তো এই ক্ষেত্রে আমি আর একটু যুক্ত করতে চাই যে আসলে একটা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু খালি এই এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে সীমিত থাকে না। কারণ এই ধরনের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে আসলে আমরা আরো মনে করেন যে বিশ্বের দরবারে যে বাংলাদেশ যে একটা ইমেজ আছে, সেই ইমেজটা কিন্তু অনেকটা পরিবর্তন হয় রাজনৈতিক মনে করেন বা একটা দেশের বিবেচনায় যে এই দেশটা প্রযুক্তিগত দিক দিয়ে কতটুকু উন্নত সেটাও কিন্তু নির্দেশনা করে। কারণ পারমাণবিক প্রযুক্তি যারা সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে তাদের এটাকে বুঝে আন্তর্জাতিকভাবে বুঝে তারা যে এখানে ম্যানেজমেন্ট সিস্টেম। মানে আপনি বলছেন সেক্ষেত্রে বাংলাদেশ আসলে বিশ্বে যে 31 সদস্যের একটি পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র, সেই ক্লাবে আসলে প্রবেশ করবে এবং একটি ভাবমূর্তিও বাংলাদেশের উজ্জ্বল হবে। আমি যদি স্যার আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই যে রাশিয়ার রোসাট্রম কোম্পানি তারাই তো আসলে এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত ছিল এবং তারাই আসলে এটা নির্মাণ থেকে শুরু করে জ্বালানি সরবরাহ সবকিছু তারাই করবে। তো এই মানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার জন্য যে ইউরেনিয়াম সেটা আসলে সরবরাহ তো রাশিয়াই করবে এবং এটা তারা কি চুক্তি অনুযায়ী কতদিন করবে এবং এর কোনো বিকল্প কি আছে কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জ্বালানি যেহেতু এটা রাশিয়ার প্রযুক্তি, তো রাশিয়ার প্রযুক্তির যারা সরবরাহ করে তাদের মাধ্যমে জ্বালানি দীর্ঘমেয়াদী চুক্তি করতে পারে কর্তৃপক্ষ। কিন্তু বর্তমানে যে প্রযুক্তি চলে আসছে যে আমরা আসলে অন্যান্য দেশও যেটা অনুসরণ করে তারা একটা বিকল্প পদ্ধতি চিন্তা করে যে একটা এত দেশের উপর নির্ভরশীল না হয়ে অন্যভাবে জ্বালানি সরবরাহ করা যায় কিনা, তো সেই ক্ষেত্রে অন্যান্য দেশ থেকে জ্বালানি আনা যায় কিনা। তো এগুলো কিন্তু প্রত্যেক দেশে একটা বিকল্প একটা রাস্তা তৈরি করে। তো বাংলাদেশ এখন পর্যন্ত সেই চিন্তাটা করছে বলে আমি মনে করি না। এই ক্ষেত্রে বাংলাদেশের জ্বালানি পলিসি দরকার, পলিসি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা উচিত। আমি এটা বারবারই বলে আসছি যে এখন রাশিয়া প্রযুক্তি দিয়েছেন ভালো, এটা দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তি করাটা আমাদের কখনোই সমীচীন হবে না। আমাদের নিজস্ব অনেকে দেখেন, যদি আবুধাবির কথা বলি, তারা কোরিয়া থেকে প্রযুক্তি নিয়েছেন, পারমাণবিক প্রযুক্তি। তারা কিন্তু বিশ্বের বড় বড় জ্বালানি সরবরাহকারী কোম্পানির সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও তারা নিজেরাও কিন্তু কিভাবে যেমন আমরা ক্রুড অয়েল যেমন আমদানি করে আমরা নিজেরা প্রসেস করে আমরা জ্বালানি তৈরি করি, মনে করেন অকটেন, পেট্রোল, এগুলো ডিজেল, তো যেহেতু ইস্টার্ন রিফাইনারির মাধ্যমে আবুধাবি সেই ধরনের একটা উদ্যোগ নিয়েছে যে তারা মেইন ইউরেনিয়াম ইউরেনিয়ামটা নিয়ে এসে এখানে রডগুলি বানাবে তাদের নিজস্ব দেশে, তাহলে একটা নিরাপত্তা নিশ্চিত করবে। তো এই কারণে আমি বলছিলাম যে আসলে বাংলাদেশের পারমাণবিক জ্বালানির পলিসিটা কি হওয়া উচিত, সেটা রূপরেখাটা রাষ্ট্র, আমি মনে করি এটাকে রূপরেখা প্রণয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল হয় 60 থেকে 80 বছর। এর দীর্ঘমেয়াদী জ্বালানি কিভাবে নিশ্চিত হবে এবং এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার বলে আমি মনে করি। আরেকটা বিষয় স্যার আপনার কাছে যদি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই বিদ্যুৎ প্রকল্প চালু হলে সেটার কোনো ঝুঁকি আছে কিনা, সেটা পরিবেশগত বা অন্য ধরনের। আমরা জানি যে বিশ্বে এরকম পারমাণবিক দুর্ঘটনার নজির আছে, তবে সে আশঙ্কা বাংলাদেশে আছে কিনা? যে কোনো যন্ত্র বলেন, সিস্টেম বলেন, আমরা বলতে পারি না যেটা শতভাগ নিরাপদ। এটা যদি সঠিকভাবে পরিচালনা না করতে পারে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, যে কোনো ধরনের নিরাপত্তার স্তর থাকুক না কেন। কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দক্ষ ব্যবস্থাপনা তৈরি করা, রাজনীতিকে বাহিরে রেখে। এবং এটা কোনো ক্রমে রাজনীতি সংশ্লিষ্ট হলে এখানে যদি মনে করেন যে বিভিন্ন অযোগ্যদেরকে প্রমোট করতেছে, যোগ্যদেরকে পিছনে রাখতেছে, যোগ্যদেরকে ভালো জায়গা পোস্টিং না দিয়ে অগুরুত্বপূর্ণ জায়গায় অযোগ্যদেরকে করতেছে, বসাচ্ছে, এই ধরনের যদি এখানে সেফটি কালচার যদি সঠিকভাবে পালন না করা হয়, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম যদি সঠিকভাবে লালন করে ধারণ না করা হয়, এবং এগুলো যদি আত্মীয় প্রীতি, তারপরে অঞ্চল প্রীতি, অথবা দলীয় প্রীতি, অথবা হা হুজুর প্রীতি,
এগুলো যদি বজায় থাকে, মানে যেগুলো হয় অন্যান্য জায়গায়, এগুলো থাকলে কিন্তু এটা বড় ধরনের ঝুঁকি বহন করবে বলে আমি মনে করি। কারণ তারা যদি সঠিকভাবে দক্ষ পরিচালনার অভাব যদি থাকে, তাহলে কিন্তু আমরা যে ফুকুশিমা দেখছি বা চেরনোবিল যেটা দেখেছি বা আমরা যুক্তরাষ্ট্রে যেটা দেখেছি যে দুর্ঘটনাগুলো ঘটেছে, ম্যাক্সিমাম দুর্ঘটনায় কিন্তু মনুষ্য ভুলের কারণে, তার মানে ব্যবস্থাপনার অভাবের কারণে এবং সঠিক নলেজের অভাবের কারণে এবং এগুলো সঠিক মানে নিয়ম কানুন না মেনে চলার কারণে। তো এই বিষয়গুলো যদি বিদ্যমান থাকে এখানে, যতই আধুনিক নিরাপত্তা, উচ্চ নিরাপত্তা বিশিষ্ট পারমাণবিক প্রযুক্তি হোক না কেন, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবেই, এটা উড়িয়ে দেওয়া যাবে না। তো আমরা এখানে এই পর্যন্ত দেখেছি যে নির্মাণ প্রকল্প যেভাবে চলছে, যেভাবে ব্যবস্থাপনা করছে, যেভাবে অন্য অংশীজনদেরকে রেখে এটা নির্মাণ করার কথা ছিল, সেগুলো কোনোটাই লক্ষ্য করা যাচ্ছে না। সেগুলো আন্তর্জাতিক মানদণ্ড বা কতটুকু মানছে সেগুলো কিন্তু আমরা জানি না। আমরা কিন্তু এগুলো আপনাদের মাধ্যমে সংবাদের মাধ্যমে এবং আমাদের গভীর মানে অনুসন্ধানের মাধ্যমে নিজেদের ব্যক্তিগত আগ্রহ বলেন দেশের নিরাপত্তা রক্ষার্থে, দেশের রক্ষার্থে আমরা এগুলো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, কিন্তু সঠিক তথ্যটাও কিন্তু পাওয়াটা খুব কঠিন। আপনারা জানেন নিরাপত্তার বিষয়ে কিন্তু জনগণের জানার অধিকার আছে এবং এটা সাংবিধানিক অধিকার। কারণ নিরাপত্তার বিষয়টা অনেকে বলে যে এটাকে সবকিছু জানাতে যদি না জানায়, এটাও কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হয়। কারণ না জানার কারণে কিন্তু মানুষ ভুল করে। যত মানুষ জানবে বুঝবে তখন কিন্তু তারা সতর্ক হয়ে যায়, এই কাজটা ভুল করার সম্ভাবনা খুবই কম হয়। তো তার ফলে নিরাপত্তাটা নিশ্চিত হয়। আপনি যদি কোনো কিছু আপনি দেখেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওয়েবসাইটে গিয়ে দেখেন কি কি আছে, এখানে নিরাপত্তা বিশিষ্ট জনগণ কতটুকু জানে, তথ্য প্রবাহ আছে কিনা, তারা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাদের কিভাবে তারা নিজেকে রক্ষা করবে, বা ওখান থেকে যদি ওখানে তাদেরকে আশেপাশের জনগণ যারা থাকে বাসিন্দারা তাদের কিন্তু করতে হয়, প্রশিক্ষণ দিতে হয় যে এই ধরনের মহড়া করতে হয়। আবার ইমার্জেন্সি ক্রাইসিস হলে কিভাবে এগুলাকে ব্যবস্থাপনা করতে হবে সেগুলো কিন্তু দেখাইতে হয় এবং তাদের ফ্যাসিলিটি ভিজিট করাইতে হয় আশেপাশে বাসিন্দাদের যে আমাদের এই প্রস্তুতি আছে, আমাদের এই বিষয়গুলি আছে, আমরা এইভাবে করতেছি। এগুলো কিন্তু খোলামেলা করতে হয়, ট্রান্সপারেন্টলি করতে হয়। কিন্তু ট্রান্সপারেন্সি যদি না করে এটাকে আরো বাধাগ্রস্ত করে এবং বলে যে অন্যভাবে প্রকাশ করে যে এখানকার সেফটির বিষয়ে মানুষকে অবহিত করা যাবে না, মানে জানানো যাবে না, এটা ক্লাসিফাই, এটা টোটালি আন্তর্জাতিক আইন অনুযায়ী, প্র্যাকটিস অনুযায়ী এবং সেফটির যে মূল নীতি অনুযায়ী এটা পুরোপুরি পরিপন্থী। তাহলে আমি মনে করি আমি যা দেখতে আসছি এই পর্যন্ত আজকে এটার সাথে, যেহেতু আমি পরোক্ষভাবে তুমি জড়িত, প্রত্যক্ষভাবে তো আমার সুযোগ হয়নি, আমি পরোক্ষভাবে জড়িত, যেহেতু আমি পড়াশোনা করে গবেষণা করাই, আশেপাশে বাসিন্দার সাথে কথা বলি, আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা অনেক গ্যাপ রয়েছে। এগুলোকে সঠিকভাবে আমাদেরকে মানে আশেপাশে বাসিন্দা বলেন, যারা এগুলি নিয়ে কাজ করে, অন্যান্য অংশীজনরা যারা আছেন তাদের সাথে বসে এগুলি নিয়ে আলোচনা করা দরকার, এগুলো নিয়ে ট্রান্সপারেন্সি দরকার, যার ফলে হবে কি এখানে কোনো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো সেই বিষয়গুলোকে আপনি বলছেন যে নিরাপত্তা ঝুঁকি কমাতে সেক্ষেত্রে আসলে বিষয়গুলোর মধ্যে নিরাপত্তা কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে একটা স্বচ্ছ ধারণা জনগণকে দেয়া উচিত বলে আপনি মনে করেন। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে এই বিষয়ে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।